সকাল থেকে একটানা বৃষ্টি হওয়ার পর বিকেল নাগাদ যখন বৃষ্টি খানিকটা ধরে আসলো, তখন তারানাথের মঠ লেনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বন্ধু কিশোরী সেনের সাথে আগের দিনই কথা হয়েছিল। বলেছিল সে ঠিক সময় মতো পৌঁছে যাবে, আমি যেন তার অপেক্ষা না করি। যাওয়ার পথে এক প্যাকেট পাসিং শো সাথে কিছু তেলে ভাজা নিয়ে নিলাম। দরজায় কড়া নাড়তেই তারানাথের মেয়ে চারি এসে দরজা খুলে দিল। ভেতরে গিয়ে দেখি আমার বন্ধু কিশোরী সেন আগেই চলে এসেছে। কি গল্প শুরু হয়ে গেছে নাকি? তারানাথ আমার দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বলল, আরে না না, এসো, বসো বসো, আমি ভেতরে বরং চা বলে আসি। বলেই তারানাথ উঠে ভেতরে চলে গেল। দেখলাম আমার বন্ধু কিশোরী সেন গম্ভীর মুখে বসে আছে। বললাম, কি হে, মুখটা অমন করে রেখেছ কেন? কিছু কি হয়েছে? কিশোরীর সাথে আমার সম্পর্ক খুব বেশি দিনের না হলেও আমরা দুজনেই নিজেদের অনেক কথাই আরেকজনকে বলি। প্রশ্ন শুনে কিশোরী একটু চুপ করে থাকে, গম্ভীর কণ্ঠে বলল, তুমি তো তারানাথের গল্প বিশ্বাস করো, তোমার কি মনে হয় এসব আসলেই হয়? কিশোরীর মুখে হঠাৎ এমন কথা শুনে খানিকটা অবাকই হলাম। যদিও আমি নিজেও যে তারানাথের সব কথা বিশ্বাস করি তা নয়, কিন্তু সেটা কিশোরীর মতো প্রকাশ করি না। কিন্তু আজকে হঠাৎ কিশোরীর মুখে এমন কথা শুনে খানিকটা বিষয় নিয়েই বললাম, কেন বলো তো? তোমার কথা শুনে তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কালও তো দিব্যি ভালো ছিলে, কই তখন তো কিছু বললে না। আমার কথা শুনে কিশোরী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঘটনাটা ঘটেছে তোমার সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পরে। শ্বশুর বাড়ি থেকে একটা চিঠি এসেছে, গিন্নিকে সকালেই পাঠিয়ে দিয়েছি। যদি ভালো মন্দ কিছু হয় তাহলে আমাকেও যেতে হতে পারে। কি হয়েছে বলো তো? খারাপ কিছু? এখনো ঠিক বুঝতে পারছি না বুঝলে, কিন্তু চিঠিতে যা লেখা ছিল তাতে ভালো বলেও মনে হচ্ছে না। লিখেছে বেশ কিছুদিন ধরেই আমার শ্বশুর মশাইয়ের শরীর খারাপ, বহু ডাক্তার কবিরাজ দেখিয়েও রোগ নির্ণয় হচ্ছে না। এদিকে ক্রমেই ব্যাপার গুরুতর হয়ে উঠেছে। তার অবস্থা এখন খুবই সংকটজনক। এমন সময় ওনাদের কুলপুরোহিত ওদের বাড়ি আসেন এবং আমার শ্বশুরমশাইকে দেখে বলেন তাকে নাকি কেউ কালো জাদু করেছে। অবস্থা খুব একটা ভালো নয় এখন তখন অবস্থা। ভাবছি কাল অফিসে গিয়ে কিছুদিনের ছুটি নেব। ঠাকুর মশাইকে বলেছ? না, এখনো বলিনি, ভাবলাম তুমি আসার পরই বলবো। কিন্তু বিষয়টা আমার কাছে এতটা অবিশ্বাস্য যে। কিশোরীর কথা শেষ হলো না, তারানাথ ফিরে আসলো। আমরা যে কিছু একটা নিয়ে আলোচনা করছিলাম এবং তারানাথ আসতেই আমাদের আলোচনা বন্ধ হয়ে গিয়েছে সেটা বুঝতে পেরেই সে আমাদের মুখের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। এইবার কিশোরী নিজে থেকেই বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনার জীবনে তো অনেক ঘটনা ঘটেছে। কিছু ঘটনা আপনার সাথে ঘটেছে, আবার কিছু ঘটনার সাক্ষী হয়েছে। কখনো কি কালো জাদু নিয়ে কিছু ঘটেছে? মানে এইসব কি সত্যি সত্যি হয়? দেখলাম কিশোরীর কথা শুনে তারানাথ খানিকটা অবাক হয়েই তাকালো। ধীরে ধীরে চেহারাটা থমথমে হয়ে গেল। তারানাথ যে বেশ অবাক হয়েছে কথাটা শুনে তা বুঝতে পারলাম। বলল, হয়, অবশ্যই হয়। শুধু হয়ই না, এর ফলে একজন মানুষের অনিষ্ট তো বটেই, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। কিন্তু এইসব খুবই নিম্নতন্ত্রের চর্চা। মানে আপনি বলতে চাইছেন একজন মানুষ দূর থেকে কালো জাদু করে ক্ষতি করতে পারে? পারে বই কি, আলবাত পারে। যেমন? এবার তারানাথ মিনিট খানেক চুপ করে থেকে বলল, যেমন এমন একটা ঘটনার সাক্ষী হয়েছি আমি নিজেও। সেখানেও কি কালো জাদু করা হয়েছিল? হয়েছিল, কিন্তু সেই পদ্ধতি ছিল খুবই ভয়ঙ্কর। এতক্ষণ আমি চুপ করে বসেছিলাম। এইবার বললাম, ঘটনাটা একটু বলবেন? সে তোমরা চাইলেই বলতে পারি, কিন্তু তোমাদের কি বিশ্বাস হবে তাতে? আমি কিশোরীর দিকে তাকালাম।
দেখলাম ওর মাথা নিচু। তারানাথও বিষয়টা লক্ষ্য করেছে। তারানাথ এক দৃষ্টিতে কিশোরীর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, যাওয়ার সময় একবার মনে করে দিও তো, একটা জিনিস দেব, সঙ্গে নিয়ে যেও, কেমন? এর মধ্যেই চারই চা রেখে গেল, সাথে এক গামলা মুড়ি। তারানাথের ঠোঁটের কোণে একটা মৃদু হাসির রেখা ফুটে উঠল। তারানাথ যে ভালো গল্প বলিয়ে তার প্রমাণ আমরা অনেক আগেই পেয়েছি। বলল, এ তো অনেকদিন আগের ঘটনা, সবটা ঠিক মতো মনেও নেই। তারানাথের দুই চোখ বন্ধ হলো। আমি একটু নড়ে চড়ে বসলাম, কারণ আমার পূর্ব অভিজ্ঞতা বলছে এইবার তারানাথের গল্প শুরু হবে। বেশ কিছুক্ষণ দুই আঙুল দিয়ে কপালের ঠিক মাঝখানটায় চেপে ধরে রাখার পর অবশেষে তারানাথ বলতে শুরু করলো। সেইবারও এমনই ঝড় বাদলের দিন, টানা বৃষ্টি, পথঘাট ডুবে গিয়েছে, যতদূর চোখ যায় কেবলই জল আর জল। ভাগ্য ভালো বলেই হয়তো একটা গৃহস্থ বাড়িতে আশ্রয় মিলেছিল। লোকটার নাম ছিল হরিহর মণ্ডল। বেশ ভালো আয় অবস্থা, তার সাথে ভালো মানুষ তো বটে। যদিও একটানা 3 দিন সেখানে থাকার পর আমার নিজেরই খারাপ লাগছিল, কারণ একজন মানুষের বাড়িতে আর কতদিনই বা এভাবে হাত পা গুটিয়ে বসে থাকা যায়। কিন্তু চলে যে যাব তারও উপায় নেই। দিনের বেলায় বৃষ্টি কিছুটা কমে আসছে ঠিকই, কিন্তু এর মাঝে মাঝেই পথ চলা ভীষণই দায় হয়ে উঠছে। একদিন সকালবেলা বৃষ্টিটা খানিক কমে আসছে দেখেই বললাম, এবার যাই হরিহর, আকাশের যে অবস্থা দেখছি তাতে আজকে বৃষ্টিটা খুব বেশি হবে বলে তো মনে হয় না। আমার কথা শুনে হরিহর একবার আকাশের দিকে তাকালো, তারপর বলল, সে কি ঠাকুর মশাই, আকাশ যে এখনো কালো হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে। এমত অবস্থায় কোথায় যাবেন? তাছাড়া এমন দুর্যোগের সময় তো আর আপনাকে যেতে দিতে পারি না। আমিও তাকালাম আকাশের দিকে। হরিহর ভুল কিছুই বলেনি। আকাশ কালো হয়ে আছে, যে কোনো সময় ঝুম বৃষ্টি নামবে। এমন অবস্থায় আমি যদি বেরিয়েও পড়ি তাহলে বেশি দূর অবধি যেতে পারবো না। তোমরা হয়তো ভাবতে পারো হরিহর আমাকে খুশি করার জন্যই কথাটা বলল, আসলে কিন্তু তেমনটা নয়। সে নিতান্তই ভালো মানুষ, অতিথির কদর করতে জানে সে। আমি একটু হেসেই বললাম, কিন্তু এইভাবে তো আর কদিনই বা থাকবো বলো দেখি না, তাই না? তোমারও তো অসুবিধাই হচ্ছে। সে একটু লজ্জিত হাসি হেসেই বলল, কি যে বলেন না ঠাকুর মশাই, অতিথি সেবা করতে পারছি এ তো আমার পরম সৌভাগ্য। তাছাড়া আপনি ব্রাহ্মণ, আমার পুণ্য হবে। নিন নিন, সাজুন। বলেই আমার দিকে তামাক আর চিলিমটা এগিয়ে দিল। এ কদিন যাবৎ এভাবেই কাটছে। হরিহর দিনের বেশিরভাগ সময়ই আমার কাছে বসে থাকে। এই যে এখন তোমাদের গল্প শোনাচ্ছি, তেমনই তাকেও কিছু বলেছিলাম, আর তাতেই বুঝেছিলাম হরিহর খুব ভালো শ্রোতা। আর সেই সাথে এই বিষয়েও বিশ্বাসও আছে অনেক। শুধু বিশ্বাসই না, মেনেও চলে বটে। তা হরিহরের কথাই সত্যি হলো। ঘণ্টাখানেক পর আবারও বৃষ্টি শুরু হলো, সেই সাথে ঝড়ও। আমি আর হরিহর ঘরের ভেতরেই বসে আছি। সে বিভিন্ন কথা বলছে। তার অনেক আগের এক পূর্বপুরুষও নাকি এই পথে গিয়েছে এক কাপড়ে, আর কখনোই ফিরে আসেননি। এইসব কথাবার্তাই চলছিল। হঠাৎই এইসবের মাঝে দরজার কাছটায় একজন মানুষ কখন যে এসে দাঁড়িয়েছে তা বুঝতেই পারিনি। এই সবেই সেদিকে তাকিয়ে দেখলাম লোকটির বেশ বয়সও হয়েছে। পরনে কেবল একটি বস্ত্র, সেটাকেই অদ্ভুত কায়দায় পেঁচিয়ে রাখা। পুরো শরীর ভিজে গিয়েছে।
আর তাতেই কপালে তিলকটাও খানিকটা ধুয়ে গিয়েছে বৃষ্টির জলে। লোকটিকে প্রথম দেখায় তান্ত্রিক গোছের বলেই মনে হলো। কপালে প্রায় মুছে যাওয়া তিলক আর পরনে গেরুয়া ছাড়া বিশেষ কোনো লক্ষণ দেখতে পেলাম না। লোকটিকে দরজার কাছটায় দাঁড়িয়ে থাকতে দেখে এইবার হরিহরি জিজ্ঞেস করলো, কে আপনি? আমি তান্ত্রিক বিশ্বনাথ ঠাকুর। এখানে কি একটু আশ্রয় মিলবে? লোকটির এমন কথা আমার খুব একটা ভালো লাগলো না। প্রথমত কারোর বাড়িতে আশ্রয় চাইতে হলে নমনীয়ভাবেই চাইতে হয়। অনুরোধ তো নয়, বরং কথায় গাম্ভীর্যতার ছাপই স্পষ্ট, কণ্ঠও তেমনই কর্কশ, সেই সাথে কথায় একটা আত্ম অহমিকা প্রকাশও পাচ্ছে। প্রথম দেখায় লোকটিকে আমার এমনিতেও খুব একটা পছন্দ তো হয়নি। এবার কথা শুনে মোটেই আর ভালো লাগলো না। কিন্তু হরিহর সেই সবের কোনো ভুরুক্ষেপ তো করলই না, বরং প্রায় অনুরোধ স্বরেই সে বলল, আসুন আসুন, ভেতরে আসুন। লোকটি ঘরের ভেতরে প্রবেশ করলো। লোকটিকে অতি সমাদরে ঘরের ভেতরে একটা চেয়ারে বসিয়ে সে ছুটে গেল ভেতর বাড়িতে। বিশ্বনাথ তান্ত্রিক বসে রইল। গৃহস্বামীর প্রতি কৃতজ্ঞতার লেশ মাত্র ফুটে উঠল না তার চেহারাতে। তার পরিবর্তে একটা বিরক্তির ছাপ স্পষ্ট। হরিহর একটু বাদে যখন ফিরে আসলো তখন দেখলাম তার হাতে একটা গামছা। গামছাটা বিশ্বনাথ তান্ত্রিকের দিকে এগিয়ে দিতে দিতেই সে বলল, নিন ঠাকুর মশাই, মাথাটা মুছে নিন। বিশ্বনাথ তান্ত্রিক একইভাবে হরিহরের হাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর হাত বাড়িয়ে গামছাটা নিয়ে শরীর মুছে নিল। ততক্ষণে হরিহর আবারও বেরিয়ে গেল ঘর থেকে। মিনিট 10 পর যখন ফিরে আসলো তখন ওর হাতে একটা কাঁসার থালা। দেখলাম তাতে একটা পাকা কলা, সেই সাথে চিড়ে গুঁড়ো রয়েছে। বিশ্বনাথ তান্ত্রিক কোনো কথা না বলে সেগুলোকে খেয়ে দিয়ে প্রায় আদেশ করার মতোই বলল, তামাক আছে? একটু দে তো। আমার কাছে আছে, কিন্তু বৃষ্টিতে ভিজে গেছে। আমি তক্তা পোষের উপরই বসেছিলাম। লোকটিকে যতই দেখছি ততই যেন অবাক হচ্ছি, আর সাথে সাথে রাগও হচ্ছে। একজন মানুষ কারোর বাড়িতে আশ্রয় নিলে আর কিছু না হোক কৃতজ্ঞতার ভাব ফুটে ওঠা উচিত, কিন্তু এই লোকটি যেন এই সব কিছুর ঊর্ধ্বে। আমার জীবনে আমি অনেক নিম্নতন্ত্রের সাধকের সাথে পরিচয় ঘটিয়েছিলাম, তোমাদের তো আগেই বলেছি। যারা নিম্নতন্ত্রের সাধনা করে তাদের কথাবার্তা এবং ব্যবহার দুটোই খুব একটা ভালো হয় না, কিন্তু তাই বলে এতটা। একটা বিড়ি খাওয়ার অছিলায় বারান্দায় এসে দাঁড়ালাম। হরিহর অনুগত ভক্তের মতো বিশ্বনাথ তান্ত্রিকের পাশে দাঁড়িয়ে রইল। একটু বাদে যখন সে বাইরে আসলো তখন প্রায় বাধ্য হয়েই বললাম, দেখো হরিহর, তুমি ভালো মানুষ, তাছাড়া এই কথা বলা আমার হয়তো উচিতও হবে না, কিন্তু তবুও বলছি, যাকে তাকে আশ্রয় দেবে না। তার উপর লোকটিকে মোটেই আমার ভালো বলে মনে হলো না। হরিহর আমার কথাটা শুনে খানিকক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর বলল, সব মানুষ তো সমান হয় না ঠাকুর মশাই। ওনাকে আমার ভালো লাগেনি, কিন্তু বাড়ির উপর যখন এসেছেন তখন তো আর ফিরিয়ে দিতে পারি না। সবাই কি আপনার মতো এমন ভালো হবে? হরিহরের কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো। সে বাড়ির কর্তা, চাইলেই সে লোকটিকে এখান থেকে চলে যেতে বলতেই পারত। হরিহরের প্রতি আমার যে শ্রদ্ধাটুকু ছিল সেটা এবার বেড়ে গেল আরো খানিকটা। আবারও বলল, কিছু মনে করবেন না ঠাকুর মশাই, তিনি কাল সকালেই চলে যাবেন। বাড়িতে তো থাকতে যাবার মতো কোনো ঘর নেই, তাই বলছিলাম কি রাতটা যদি আপনারা একসাথে থাকেন তাহলে। এইবার আমার একটু খারাপই লাগলো। মনে হলো আমার কথাটা বলা বোধহয় ঠিক হয়নি। এইবার হরিহরের কথা শুনে খানিকটা লজ্জিত হয়েই বললাম, ছি ছি, তা কেন হবে? থাকুক না, তাছাড়া তুমি এই বাড়ির কর্তা,
আমি তোমাকে কথাটা ওইভাবে মোটেই বলতে চাইনি। হরিহর কি যেন কাজের জন্য বাড়ির ভেতরে চলে গেল। আমিও আরো কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে ঘরের ভেতরে গিয়ে দেখলাম বিশ্বনাথ তান্ত্রিক খেয়ে দিয়ে এরই মধ্যে মেঝেতে একটা ভেজা কাপড় বিছিয়ে টান টান হয়ে শুয়ে পড়েছে। হাত দুটো মাথার পেছনে, দু চোখ বন্ধ। একজন মানুষের কথাবার্তার ব্যবহার যতই খারাপ হোক না কেন, তাই বলে সেইভাবে ভেজা কাপড়ের উপরে শুয়ে থাকবে, সেটাও আবার মেঝেতে, এটা দেখে আমার মনটা একটু খারাপই হয়ে গেল। বললাম, এ কি, আপনি নিচে শুয়ে আছেন কেন? বিশ্বনাথ তান্ত্রিক চোখ না খুলেই একইভাবে শুয়ে থাকতে থাকতেই বলল, আমি সাধক, বিছানায় শুতে আমার নিষেধ আছে। সারাদিন বৃষ্টিতে পথ চলেছি, তাই শরীরটা একটু টান পড়েছে। আমি আর কিছুই বললাম না, কারণ আমি কথা বলায় সে যে যথেষ্টই বিরক্ত হয়েছে সেটা বেশি বুঝতে পারলাম। তক্তপোষের উপর টান টান হয়ে শুয়ে পড়লাম। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে, সেই সাথে মৃদু বাতাসও বইছে। এইসবের মাঝে কখন যে চোখ দুটো লেগে এসেছিল তা বুঝতে পারিনি। আমার ঘুম যখন ভাঙলো তখন দেখলাম বিশ্বনাথ তান্ত্রিক কখন যেন উঠে পড়েছে, আর উঠে মাটিতে বিছিয়ে রাখা কাপড়টার উপরই পদ্মাসনের মতো করে বসে আছে, তাকিয়ে আছে খোলা দরজার দিকে। এইবার সে আমার দিকে ঘুরে তাকালো, তারপর একরাশ বিরক্তি আর রাগান্বিত কণ্ঠেই বলল, তোকে দেখে তো সংসারী বলে মনে হচ্ছে না। যদি তাই না হবে তাহলে এত ভোগ বিলাস কেন? এই পথে থাকলে ভোগ বিলাসের কোনো জায়গা নেই। যদি সেটাই করতে চাস তাহলে সংসারী হয়ে যা। যদিও তার কথা আমার খুব একটা ভালো লাগলো না, তবুও বললাম, আমি সংসারী নই ঠিকই, কিন্তু পুরোপুরি সাধনার পথেও আসতে পারিনি। সংসারে মন টেকে না, তাই এ পথে বেরিয়েছি। বটে, তুই আমার সাথে থেকে যা, আমি তোকে দীক্ষা দেব। যাবি আমার সাথে? দীক্ষা? কেমন দীক্ষা? আমি তোকে আমার শিষ্য করে নেব। আগে একজন ছিল, কিন্তু সে বেঈমান। দীক্ষা নেওয়া শেষ হতেই সে চলে গেল, কিন্তু সে জানে না আমার নাম বিশ্বনাথ তান্ত্রিক। এই শেষের কথাটা বলতে বলতে তার চোয়াল শক্ত হয়ে গেল। আমি খানিকটা অবাকই হলাম। এই পথে নিজে থেকে কেউ কাউকে দীক্ষা দিতে চায় না। আমি অনেক সাধু সঙ্গ করেছি, তাদের সাথে থেকেছিও কিছুদিন, কিন্তু কেউই দীক্ষা দিতে তো চাইনি, এমনকি নিজের শিষ্যও করতে চায়নি। কিন্তু এই লোকটি সম্পূর্ণ আলাদা, যা খুব একটা দেখা যায় না। আমি কিছু বলছি না দেখে সে আবারও বলল, কি হলো, যাবি? এই প্রশ্নের উত্তরে ঠিক কি বলবো তা বুঝতে পারলাম না। একটা মানুষ যাকে প্রথম দেখাতেই মনে কোনো শ্রদ্ধা ভাব তো দূর, এতটুকু ভক্তির ভাব ফুটে ওঠেনি, তার শিষ্য হওয়া কি উচিত হবে? তাছাড়া সে নিজে থেকে এমনভাবে কথাটা আমাকে বলল যেন কিছু একটা বিক্রি করতে চাইছে আমার কাছে, যা আমাকে নিতে হবে। কিন্তু আমি যতদূর জানি সাধনার বিষয়টা পুরোপুরি আলাদা। যার থেকে কিছুটা শিক্ষা বলো আর দীক্ষাই বলো, সেটা নিতে গেলে সবার আগে সেই লোকটিকে মনে ধরা চাই, তার প্রতি ভক্তি ভাবটুকু আসা চাই। কিন্তু বিশ্বনাথ তান্ত্রিকের চরিত্র এমনই যে এইসবের কোনোটাই আসে না। আমি বললাম, কেমন দীক্ষা? আর আপনি কোন তন্ত্রের সাধনা করেন? ভূত ডামর, হাকিনী, যোগিনী, পিশাচ, ডাকিনী, এই সব আমার হাতের মুঠোয়। এইবার আমি অবাক হয়ে তাকালাম বিশ্বনাথ তান্ত্রিকের দিকে। দেখলাম কথাগুলো বলতে বলতে গর্বে দুই চোখ চকচক করে উঠছে, আর সেই সাথে একটা তাচ্ছিল্যের হাসিও খেলে যাচ্ছে ঠোঁটের কোণটায়। লোকটিকে যতই দেখছি ততই অবাক হচ্ছি।
সাধারণত নিজের ক্ষমতার কথা সাধক প্রকাশ করে না, কিন্তু এই বিশ্বনাথ তান্ত্রিক তাদের মতো নয়। গর্ব তো বটেই, সেই সাথে তার প্রতিটা কথায় ঠিকরে বেরিয়ে আছে আত্ম অহমিকা। নিজেকে সবার সামনে জাহির করার চেষ্টায় যেন ছটফট করছে। যদিও সে যতটা বলছে ততটা তার মধ্যে আছে বলে আমার মনে হলো না, কারণ সে যেই সব তন্ত্রের কথা বলল সেগুলোতে কেউই সিদ্ধি লাভ করলে তার চেহারায় তার চিহ্ন ফুটে ওঠে। তার মানে এই না যে বিশ্বনাথ তান্ত্রিকের চেহারায় সেসবের কোনো চিহ্ন নেই, আছে, কিন্তু তা এতটাই অস্ফুট যে বোঝার উপায়ও নেই। আমি তোমাদের তো আগেই বলেছি, আমি চাইলেই নিম্নতন্ত্রের সাধনা করতে পারতাম। নিম্নতন্ত্রকে ছোট করছি না, খুব শক্তিশালী এইসব তন্ত্রবিদ্যা, কিন্তু আমাকে কখনোই এইসবে টানেনি। কিন্তু মুখের ওপর নাও করতে পারি না। যদি বলি আমি যাব না, তাহলে হয়তো সে ভাবতে পারে তাকে আমি নিচু চোখে দেখেছি। যদি তাই না হয়, তাহলে একজন ঘর ছাড়া মানুষকে কেউ নিজে থেকে তন্ত্রের দীক্ষা দিতে চাওয়ার পরও রাজি না হওয়ার তো কোনো কারণ দেখি না। তাই প্রসঙ্গটা যত সম্ভব এড়িয়ে যাওয়ার জন্যই বললাম। আপনি কি কাল সকালেই চলে যাবেন? হ্যাঁ, গৃহে থাকবো বলে তো আর এই পথে আসিনি। কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে যাবেনই বা কোথায়? ঝড় বৃষ্টি এখন আছে, সকালে থাকবে না। আমার কাছে খোঁজ এসেছে। এই শেষের কথাটা শুনে অবাক হয়েই বললাম, খোঁজ এসেছে? কে দিয়েছে? প্রশ্নটা শুনে সে বিরক্ত হয়েই বলল, এত প্রশ্ন করিস কেন? যা জানতে চাইলাম সেটা বল। যাবি আমার সাথে? আমার একজন শিষ্যের দরকার। যদিও তার সাথে যাবার কিংবা তার শিষ্যত্ব গ্রহণ করার কোনো ইচ্ছেই আমার নেই, তবুও ঠিক করলাম সে যা বলল তা যদি আসলেই ঠিক হয় তাহলে কিছুটা দিন তার সাথেই থাকবো। আর তাছাড়াও যদি ঝড় বৃষ্টি নাই থাকে, তাহলে শুধু শুধু এখানে বসে থেকে লাভই বা কি? পথে তো বেরোতেই হবে। সাধু সঙ্গ তো আর কম করিনি, আর সেখানে বিশ্বনাথ তান্ত্রিকের সাথে কয়েকটা দিন থাকলে কি বা এমন ক্ষতি হবে? ভালো লাগলে থাকবো, না লাগলে আবার বেরিয়ে পড়বো। তারপর বললাম, বেশ, আমি যাব। আমার উত্তরে সে বোধহয় একটু খুশি হলো, কিন্তু সেটা প্রকাশ না করেই আবারও আগের মতো সামনের দিকে তাকালো। বৃষ্টির বেগ ক্রমেই বাড়ছে, সেই সাথে বাড়ছে ঝড়। বিশ্বনাথ তান্ত্রিক কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকলো, তারপর দুই চোখ বন্ধ করে নিল। আমি বসে থাকলাম। রাতের বেলা হরিহর আমাদের দুজনের জন্যই খাবার নিয়ে আসলো। যদিও বিশ্বনাথ তান্ত্রিক বেশি কিছুই খেলো না, সবটাই আমাকে খেতে হলো। খাওয়া দাওয়া শেষে হরিহর কিছুক্ষণ বসে থাকলো, যদিও কথাবার্তা তেমন হলো না। বোধ করি বিশ্বনাথ তান্ত্রিকের এমন কর্কশ ব্যবহারের জন্যই। হরিহর চলে যাওয়ার পর বিশ্বনাথ তান্ত্রিক বলল, এই পথে থাকতে হলে তোকে ত্যাগ স্বীকার করতেই হবে। আরাম আয়েশের জায়গা এটা নয়। কালকে সকাল সকাল বেরিয়ে পড়ব। অনেকটা পথ হাঁটতে হবে। এখন ঘুমিয়ে পড়। এর বেশি কিছুই সে বলল না। রাতের দিকে বৃষ্টিটাও আরো বাড়ল। মনে মনে ভাবলাম, বিশ্বনাথ তান্ত্রিক যে বলল বৃষ্টি ছেড়ে যাবে, কিন্তু লক্ষণ তো তেমন বলছে না। আমার যখন ঘুম ভাঙলো তখনও বাইরে পুরোপুরি আলো ফোটেনি, কিন্তু অবাক হয়েই দেখলাম সত্যি বৃষ্টির নামমাত্র নেই। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম আকাশ পুরো পরিষ্কার। কাল রাতেও পুরো আকাশ ঢেকেছিল কালো মেঘে, কিন্তু এখন তার নামমাত্রও নেই। বিশ্বনাথ তান্ত্রিক রাতে বোধহয় ঘুমায়নি, কারণ তার দু চোখ এমন জবা ফুলের মতো লাল হয়ে আছে। সবচাইতে বড় কথা হলো, আমি যখন ঘুমিয়েছিলাম তখন তাকে ঠিক যেভাবে বসে থাকতে দেখেছি, এখনো ঠিক সেভাবেই বসে আছে। দিনের আলো যখন পুরোপুরি ফুটলো তখন হরিহর আসলো।
তাকে এবার কথাটা বললাম। বৃষ্টি তো থেমেই গিয়েছে, আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এইবার রক্ষা হলো। তাই ভাবছি সকাল সকালই বেরিয়ে পড়ব। আমার কথা শুনে হরিহরের মুখটা খানিক শুকিয়ে গেল। বলল, চলে যাবেন? মৃদু হেসে বললাম, হ্যাঁ, যেতে তো হবেই। তাছাড়া গৃহেই যদি থাকবো তাহলে তো আর বাড়ি ছেড়ে এত দূরে আসতামই না। সে কিছুক্ষণ চুপ করে থেকেই বলল, ঠিক আছে, কিন্তু কথা দিন আপনি আবার আসবেন। যদিও এই কথা রাখতে পারবো কিনা তা জানি না, তবুও বললাম। আমি ভবঘুরে মানুষ, এক জায়গায় বেশি দিন থাকিও না, তাই কথা দিতে পারছি না। তবে যদি কখনো এই পথে আবারও আসি কিংবা তোমার কোনো বিপদ হয়, তবে আমি নিশ্চয়ই আসব। আমার এই শেষের কথাটা শুনে হরিহর খানিকটা অবাক হয়ে বলল, আমার বিপদ? কিন্তু তখন আপনি বুঝবেন কিভাবে? সে আমি ঠিকই বুঝতে পারবো। এবার তবে চাই। হরিহর আর কিছুই বলল না। বাড়ির ভেতর থেকে একটা পুঁটুলিতে শুকনো খাবার বেঁধে নিয়ে সে বলল, এইগুলো রাখুন ঠাকুর মশাই, রাস্তায় খেয়ে নেবেন। আমি একটু হাসলাম, তারপর বললাম, ঈশ্বর তোমার মঙ্গল করুক হরিহর। এরপর আমি আর বিশ্বনাথ তান্ত্রিক যখন একসাথে বেরিয়ে গেলাম, তখন বোধহয় সে একটু অবাকই হলো। আমি একটু হাসলাম, কিন্তু কিছুই বললাম না। হরিহর আমাদের গ্রামের শেষ প্রান্ত অব্দি এগিয়ে দিয়ে আবার ফিরে গেল। বিশ্বনাথ তান্ত্রিক একবার আশপাশটা ভালো করে দেখে নিল, তারপর বলল, চল আমার সাথে। আমি হাঁটতে শুরু করলাম। 3 দিন 3 রাতের বৃষ্টিতে পথঘাট জলেতে থই থই করছে। কোনো দিকে পথের চিহ্নটুকুও নেই। তবুও লক্ষ্য করলাম বিশ্বনাথ তান্ত্রিক বেশ নির্বিঘ্নেই হেঁটে চলেছে, যেন এই পথ তার কতদিনের চেনা। আমি তার ঠিক পিছন পিছন পা ফেলে এগিয়ে যেতে লাগলাম। শুকনো পথের থেকে জলে ডোবা পথ এগোয় কম। একবেলার পথ সারাদিন হেঁটে আমরা যখন একটা নদীর ঘাটে এসে পৌঁছালাম, তখন বিকালে সূর্য ডুবতে শুরু করেছে। নদীর পাড়টা বেশ খানিকটা উঁচু, আর তাই এখানে জল ওঠেনি, কিন্তু নদীতে কানায় কানায় ভর্তি জল। এইবার বিশ্বনাথ তান্ত্রিক নদীর উঁচু বাঁধ দিয়ে হাঁটতে শুরু করলো। আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি তার কিছুই জানি না। কয়েকবার প্রশ্ন করার পর সে বলল, চল, গেলেই দেখবি। দিনের আলো যখন একেবারেই কমে আসলো, চারিদিকে নামতে শুরু করলো অন্ধকারের চাদর। ঠিক তখন আমরা একটা চর মতন জায়গায় এসে পৌঁছালাম। আশেপাশে ভেজা কাঠ ছড়িয়ে ছিটিয়ে আছে। চারিদিক তাকিয়ে বুঝলাম এটা একটা শ্মশান। এখানে আসার পথে বেশ কয়েকটা গ্রামও পড়েছিল, তাই অনুমান করতে অসুবিধা হয় না যে সেই সব গ্রামের মরা এখানে দাহ করা হয়। বিশ্বনাথ তান্ত্রিক এগিয়ে গেল সামনের দিকে। সারাদিনে একবারের জন্য বৃষ্টি আসেনি, তার ফলেই সূর্যটা কিছুক্ষণের জন্য মুখ বের করেছিল, আর তাতেই আতপোড়া পাতলা কাঠগুলো কিছুটা শুকিয়েই গেছে। কয়েকটা আধ শুকনো কাঠ নিয়ে আয় তো, এই গাছের নিচেই ধুনি জ্বালবো। কাঠ পেতে খুব বেশি সময় লাগলো না, কিন্তু এই কাঠে কি আগুন জ্বলবে? কাঠগুলো একটার উপর আরেকটা সাজানো হয়ে গেলেই সে বলল, এই নে, এটা ঢেলে দে। বলেই বিশ্বনাথ তান্ত্রিক নিজের ঝোলা থেকে একটা ছোট্ট কাঁচের শিশি বের করে এগিয়ে দিল। শিশির মুখ আলগা করতেই একটা চেনা গন্ধ নাকে এসে ধাক্কা লাগলো। কেরোসিন। আমি সাজানো কাঠের উপর কিছুটা তেল ঢেলে দিয়ে আগুন জ্বালালাম, আর তাতেই চারিদিক আলোকিত হয়ে উঠল ধুনির লাল আভায়। সারাদিন পেটে কিছু পড়েনি, জানি না রাতেও পড়বে কিনা। তোমাদের তো আগেই বলেছি, খাওয়ার চিন্তা আমি কখনোই করিনি, কিন্তু এতটা পথ আসার পর শরীর আর পেট দুটোই অশান্ত হয়ে ওঠে। ভাগ্য ভালো ছিল যে আসার সময় হরিহর কিছু শুকনো খাবার বেঁধে দিয়েছিল, না হলে সারাদিনের পর রাতে উপোস করেই কাটাতে হতো। সে আমাকে যা বলেছিল তা নিছকই মন গড়া কথা নয়।
লক্ষ্য করলাম বিশ্বনাথ তান্ত্রিক আসলে খুব কম খায়। ধনির আগুনের আলোয় বসে খাওয়া দাওয়া শেষ করার পর বলল, তুই এখানে একটু থাক। বলেই সে উঠে পড়ল এবং মিলিয়ে গেল ঘনিয়ে আসা অন্ধকারে। আমি বসে রইলাম একা। বেশ কিছুক্ষণ পর যখন বিশ্বনাথ তান্ত্রিক ফিরে আসলো, তখন দেখলাম তার হাতে একটা মরার খুলি, সেই সাথে কয়েকটা হার। সেগুলো ধনির আগুনের পাশে রেখে বলল, একটু মাটি নিয়ে আয় তো। আমি কোনো কথা না বলে উঠে পড়লাম। মাটি নিয়ে যখন ফিরলাম তখন অবাক হয়ে গেলাম। সে ধুনির পাশেই একটা গোল দাগ দিয়ে মরার খুলিটা রেখে তার সাথে 20 আনা হাড়গুলো পরপর সাজিয়ে রেখেছে। আমি মাটি এগিয়ে দিতেই সে হাত বাড়িয়ে নিল। আমি পাশেই বসে পড়লাম। দেখতে লাগলাম মাটি দিয়ে সে তৈরি করছে একটা ছোট্ট পুতুলের মতো মূর্তি। পুতুলের হাত, পা, চোখ, মুখ, নাক সবই আছে। পুতুল বানানো যখন শেষ হয়ে গেল তখন সেটা জ্বলতে থাকা আগুনের উপর ফেলে দিল। তারপর পাশে থাকা কাঠগুলো গুজে দিল ধুনিতে, আর তাতেই আগুনের ফুলকি দাউ দাউ করে জ্বলতে লাগলো। জ্বলন্ত আগুনে আধ ভেজা কাঠ জ্বলতে বেশি সময় লাগলো না। বেশ কিছুক্ষণ মাটি দিয়ে গড়া পুতুলটা যখন পুড়ে কালো হয়ে গেল, তখন সেটাকে ধুনির ভেতর থেকে বের করে রাখলো গোল দাগটার ঠিক মাঝখানে। এইবার আমি প্রশ্নটা করলাম, কারণ এতক্ষণ ধরে বিশ্বনাথ তান্ত্রিক যে কাজ করছিল তা আমার মোটেও ভালো লাগলো না। বললাম, এতে কি হবে? সে পুড়ে কালো হয়ে যাওয়া মাটি দিয়ে গড়া পুতুলটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই একটু হেসেই বলল, তেমন কিছুই না। বুঝলাম সে আমাকে বলতে চায় না। সে না বললেও আমার মনটা কেমন যেন করে উঠল। জীবনে অনেক সাধু সঙ্গই করেছি, তাদের অনেক কাজই নিজের চোখে দেখেছি। তাই আমি জানি এই কাজ আর যাই হোক সাধনার কোনো কাজে লাগবে না। আমি কিছুই বললাম না। দেখলাম বিশ্বনাথ তান্ত্রিক এইবার পুতুলটা ডান হাতে তুলে নিল। তারপর গোল গোল করে ঘোরাতে লাগলো মরার খুলি আর হাড়ের উপর দিয়ে। সেই সাথে মুখে উচ্চারিত হতে লাগলো একটা মন্ত্র। মন্ত্রটা আমার চেনা নয়। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর এইবার পুতুলটাকে গণ্ডির ভেতরে রেখে হাতে তুলে নিল একটা হাড়। তারপর একইভাবে গোল গোল করে ঘোরাতে লাগলো আর মুখে উচ্চারিত হতে লাগলো সেই একই মন্ত্র। আরো বেশ কিছুক্ষণ পর একইভাবে হাড়টাকে রেখে হাতে তুলে নিল মরার খুলিটাকে। তারপর সেই একইভাবে ঘোরাতে লাগলো গোল গোল করে। এই প্রক্রিয়া চললো বেশ কিছুক্ষণ। সব কাজই যখন শেষ হলো তখন প্রথমে মাথার খুলি, তারপর 20 আনা হাড় খুবই সাবধানে সাজিয়ে রেখে তার উপর পুতুলটাকে রেখে তাকালো আমার দিকে আর বলল, আগে পুতুলটা কেবল মাটির পুতুল ছিল, কিন্তু এখন এটাতে মন্ত্র পড়েছে। এতে কি হবে? কারোর অনিষ্ট নয় তো? এইবার আমার কথাটা শুনে বিশ্বনাথ তান্ত্রিক হো হো করে হেসে উঠল। অনিষ্ট? অনিষ্ট? তুই যা, কাজ করতে দে। এই কাজের পর থেকে আমি তোকে দীক্ষা দেওয়া শুরু করব। যা যা, ওই দূরে গিয়ে বসে থাক। লোকটির এমন কথায় আমার একটু ভয়ই করতে লাগলো। একে তো কথাবার্তা খুব একটা ভালো নয়, তার উপর এমন বিদঘুটে হাসি। আমি আর কোনো কথা না বলে একটু দূরে গিয়েই বসলাম। ইচ্ছে ছিল নিজে বসে দেখে সবটুকু ক্রিয়া দেখার, কিন্তু সে সুযোগ আর পেলাম না। একটু দূরেই একটা গাছের আড়াল থেকে ভেসে আসছিল ঝিঝির ডাক, সেই সাথে গাছের উপর বাসা বাঁধা পাখির কিচির মিচির। দূর থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসছে শিয়ালের ডাক, কিন্তু এই সব কিছুর বাইরেও আরো একটা আওয়াজ ভেসে আসছে। আর সেটা হলো বিশ্বনাথ তান্ত্রিকের মুখে উচ্চারিত হওয়া দুর্ভেদ্য একটা মন্ত্র। যদিও মন্ত্রটা খুব একটা স্পষ্ট শোনা যাচ্ছে না,
কিন্তু মাঝে মাঝে যখন কণ্ঠ খানিকটা উঁচিয়ে উঠছে তখনই শোনা যাচ্ছে একটা নাম। কিন্তু বেশ কিছুক্ষণ কান পেতে থাকার পরও ঠিক মতো বুঝতে পারলাম না নামটা বুঝতে না পারলেও এটুকু বুঝতে পারলাম কি সাংঘাতিক ক্রিয়ায় মত্ত এই বিশ্বনাথ তান্ত্রিক। সেদিন রাতে কি যেন বলেছিল, আগে একজন শিষ্য ছিল কিন্তু হঠাৎ করেই সে চলে যায়। তবে কি তারই কোনো অনিষ্ট করার জন্য এমন ক্রিয়া করছে সে? কথাটা ভাবতে ভাবতেই আমার পুরো শরীর চঞ্চল হয়ে উঠল। একবার ভাবলাম কি আটকাই, কিন্তু পরক্ষণেই মনে হলো এই নির্জন শ্মশানে আমি একা। এখানে যাই কিছু হয়ে যাক না কেন কেউই আমাকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে না। আমি বসে থাকলাম, মনে মনে ঠিক করলাম এই লোকটির সাথে আর একদিনও নয়, কাল সকালেই এখান থেকে চলে যাব। কিন্তু হঠাৎই একটা কথা মনে পড়ল। মনে মনে ভাবলাম সে যেই ক্রিয়া করুক না কেন, যারই অনিষ্ট করার চেষ্টা করুক না কেন, তার সাথে একবার হলেও দেখা করতেই হবে। মনে মনে ঠিক করলাম আমার এক্ষুনি চলে যাওয়া যাবে না, কৌশলে জেনে নিতে হবে যে আসলে সে কার অনিষ্ট করার জন্য এই ক্রিয়া শুরু করেছে। বিশ্বনাথ তান্ত্রিক প্রায় সারা রাতই চালালো এই তন্ত্রক্রিয়া। মাঝখানে আমি গাছের গুড়িতে হেলান দিয়ে একবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙতেই দেখি সে তখনও একইভাবে উচ্চারণ করে যাচ্ছে সেই মন্ত্র। ক্রিয়া চলল ভোর পর্যন্ত। তারপর মন্ত্র জপ করা বন্ধ করে আমার দিকে ঘুরে তাকালো। এই দিকে আয় তো। আমি এগিয়ে গেলাম, দেখলাম আগে যে পুতুলটাকে আমি কালো দেখেছিলাম সেটা এখন লাল রং ধারণ করেছে। এইবার সে আমাকে পুতুলটা এগিয়ে দিল, আর দিতেই তার হাতের দিকে আমার চোখ পড়ল। দেখলাম বিশ্বনাথ তান্ত্রিকের একটা আঙুলের অনেকটা জায়গা জুড়ে কেটে গিয়েছে। পুতুলটা হাতে নিতেই যেটা একটু আগেও আমার লাল রং বলেই মনে হয়েছিল সেটা যে রক্ত, তা বুঝতে আর অসুবিধে হলো না। আর রক্তটা যে বিশ্বনাথ তান্ত্রিকের কাটা আঙুল থেকেই এসেছে সেটাও বুঝতে পারলাম। সে বলল, যা, এটাকে নদীর জলে বিসর্জন দিয়ে আয়। কথাটা শুনে আমি একটু অবাকই হলাম যে সারা রাত জেগে তন্ত্রক্রিয়া করলো, এখন কিনা সেই আমাকে এই ছোট্ট কাজের জন্য বলছে। চাইলে তো সে নিজেই কাজটা করতে পারে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি দেখে সে একটু বিরক্তির স্বরেই বলল, তোর বড্ড বেশি কৌতূহল। এই সব কাজে যে ক্রিয়া সম্পূর্ণ করবে তার হাতে বিসর্জন দিলে ক্রিয়ার ব্যাঘাত ঘটে, তাই তো তোকে আনলাম সঙ্গে করে। যা, এবার যা। আমি আর কোনো কথা না বলে এগিয়ে গেলাম নদীর বাঁধের দিকে। আর যেতে যেতেই আমার মাথায় একটা অদ্ভুত খেয়াল উকি দিল। বাঁধের মাটি তুলে ঠিক একই ধরনের একটা পুতুল তৈরি করলাম, তারপর সেটাকে ফেলে দিলাম জলে। আর আসল পুতুলটা লুকিয়ে রাখলাম নিজেরই কাছে, কারণ আমার মন বলছে এই পুতুল যতক্ষণ বিসর্জন দেওয়া না হবে ততক্ষণ হয়তো বা কিছুটা হলেও বিপদ কমই হবে। কিছুক্ষণ পর আমি যখন আবার ফিরে আসলাম তখন সে আমার দিকে তাকিয়ে বলল, বিসর্জন দিয়েছিস? আমি বললাম, হ্যাঁ, পুতুল জলের মাঝে ফেলে দিয়েছি। তিনি একটু হেসেই বলল, জানি তুই পুতুল জলে ফেলেছিস। যদি না ফেলতিস তাহলে আমি ঠিক বুঝতে পারতাম। আমি একটু অবাক হওয়ার ভান করেই বললাম, বুঝতে পারতেন কিভাবে? সে আমি বুঝতে পারি, তোকেও শিখিয়ে দেব। এবার চল, আসল কাজ এখনো বাকি। আমি মনে মনে প্রমাদ গুনলাম, হুট করে যদি আরেকটা পুতুল বানানোর কথা মাথায় না আসতো তাহলে তো সেই মানুষটার বিপদ হতোই, আর সাথে সাথে আমারও বিপদ ঘনিয়ে আসতো। মনে মনে বললাম, তুমি পুতুল ফেলেছি কিনা সেটা বুঝতে পারলেও আসল পুতুল ফেলেছি কিনা সেটা তো বুঝতে পারোনি। দিনের আলো যখন চারিদিকে ফুটে উঠল তখন আমরা আবারও হাঁটতে শুরু করলাম। যে পথে এখানে এসেছিলাম ঠিক সেই পথেই হেঁটে 2 গ্রাম পরের একটা গ্রামের সীমানায় এসে দাঁড়ালাম।
বিশ্বনাথ তান্ত্রিক কিছু একটা চিনে নেওয়ার জন্য আশেপাশে একবার তাকালো, তারপর বলল, চল চল, ঠিক জায়গাতেই এসেছি। আমি পিছন পিছন হাঁটতে শুরু করলাম। গ্রামটা খুব বেশি বড় নয়, হাতে গোনা কয়েকটা ঘর বাড়ি। তবে গ্রামের লোকের অবস্থা যে বেশ ভালো তা বুঝতে পারলাম। বেশিরভাগ বাড়ি বড়, বাড়ির সামনে ধানের গোলা, কিন্তু আশেপাশে মানুষজন খুব একটা নেই। হাঁটতে হাঁটতে আমরা একটা জায়গায় থমকে দাঁড়িয়ে পড়লাম। এইখানে বেশ কিছু মানুষের জটলা, সবাই নিজেদের মধ্যেই কি একটা বিষয় নিয়ে আলোচনা করছে, সবার মুখই গম্ভীর। আমরা জটলাটার দিকেই এগিয়ে গেলাম। অচেনা দুটো লোককে হঠাৎ করে দেখেই হয়তো তাদের আলোচনা বন্ধ হয়ে গেল। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? একজন বলল, তাজ্জব কাণ্ড ঘটেছে মশাই, এমন ঘটনা আমরা জীবনেও দেখিনি। আরেকজন বলল, আগুন লেগেছে, আগুন। সুনীলালের অত বড় গোলাখানা কিনা নিমেষের মধ্যেই পুরো ছাই হয়ে গেল। আমি অবাক হয়ে তাকালাম বিশ্বনাথ তান্ত্রিকের দিকে। দেখলাম তার ঠোঁটের কোণে একটা মৃদু হাসি রেখা ফুটে উঠেছে। আমি আরো কিছু প্রশ্ন করতে চাইলাম, কিন্তু দেখলাম তার আগেই বিশ্বনাথ তান্ত্রিক হাঁটা শুরু করেছে। আমিও আর দাঁড়ালাম না, এগিয়ে গেলাম পিছন পিছন। তারপর বেশ কয়েকটা বাড়ি পেরিয়ে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম এখানে অনেক লোকের ভিড়। আমি তাকিয়ে আছি সেদিকেই, হঠাৎ করেই ভিড়ের মাঝখান থেকে একজন আমাদের দেখেই হয়তো এগিয়ে আসলো। লোকটির বয়স খুব বেশি নয়, ওই 40 হবে। দু চোখ লাল, চোখে মুখে একটা আতঙ্ক। সেই বলল, গুরুজি, গুরুজি আপনি এসেছেন? আমি জানতাম আপনি আসবেন। দেখুন গুরুজি, দেখুন কি হয়ে গেল। লোকটিকে দেখে বিশ্বনাথ তান্ত্রিক বোধহয় একটু অবাকই হলো, আর চোখে তাকালো আমার দিকে, কিন্তু কিছুই বলল না। লোকটি আবার বলল, রাতে আগুন লেগেছে গুরুজি। সে কি আগুন! গ্রামের লোক মিলেও সেই আগুন আর নেভাতে পারলাম না। আমার আমার ধানের গোলাটা চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে গেল। গোলার পাশেই ছিল গোয়াল ঘর, সেই আগুন লাগলো গোয়ালেও। কতগুলো গরু আগুনে পুড়ে ছটফট করে মরল, একটাকেও বাঁচাতে পারলাম না গুরুজি। এমন আগুন আমি জীবনেও দেখিনি, কেউ দেখেনি। কি যে হয়ে গেল গুরুজি, আমি একেবারে পথে বসে গেলাম। এই শেষের কথাগুলো বলতে বলতে লোকটির কণ্ঠ বুঝে আসলো, ভেঙে পড়ল কান্নায়। দেখলাম বিশ্বনাথ ঠাকুর তখনও একইভাবে দাঁড়িয়ে আছে, দু চোখ দপদপ করে জ্বলছে যেন। নিজেকে সামলে নিয়েই বলল, তোর কিছু হয়নি তো? না গুরুজি, আমার কিছু হয়নি, কিন্তু যা হয়েছে তারপর আর কি কিছু হবে বলুন? আমার তো আর কিছুই রইল না। এখন আপনি এসেছেন, আর কোনো চিন্তা নেই। মনে মনে ভাবলাম, তুমি যার আশাতে খুশি হয়েছ সেই যে তোমার এত বড় ক্ষতি করলো, তা যদি তুমি জানতে। বুঝতে পারলাম তন্ত্রক্রিয়ার ফলে বিশ্বনাথ তান্ত্রিক সুনীলালের সবকিছুই শেষ করে দিতে চেয়েছিল, আর দিয়েওছে। শুধু পারেনি তার প্রাণ নাশ করতে। সেটাও হয়তো হতো যদি আমি পুতুলটা নদীর জলে বিসর্জন দিতাম। এর ফাঁকে কারোর একটা ডাকে চুনিলাল সেদিকেই ছুটে গেল। ভেতর থেকে একটা কান্নার রোল ভেসে আসছে। আমিও ছুটে গেলাম সেদিকেই, আর গিয়েই দেখি একজন মহিলা আকুলি বিকুলি করে কান্না করছে, বারবার আছড়ে পড়ছে মাটিতে। কয়েকজন মহিলা তাকে শান্ত করার চেষ্টা করছে ঠিকই, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। ওগো, আমার কি সর্বনাশ হয়ে গেল গো! বাছামোর কথা বলছে না, তুমি একটু গিয়ে দেখো। বাছামোর কথা বলছে না। কথাটা শুনেই চুনিলাল ছুটে গেল বাড়ির ভেতরে, আর তার কিছুক্ষণ পরই প্রায় পাগলের মতো ছুটে আসলো। তার কালো একটা বছর 3-4 বয়সী বাচ্চা। বাচ্চাটা 2 চোখই বন্ধ। আমি এগিয়ে গেলাম, দেখলাম শ্বাস এখনো চলছে, কিন্তু সেটা নিভেও যেতে পারে যে কোনো সময়।
একজনকে বললাম, সরিষার তেল নিয়ে আসো, বুকে পেটে ভালো করে মালিশ করে দাও। বাড়ির মহিলারাও ছুটোছুটি করতে লাগলো। সুনীলাল আর তার বউয়ের অবস্থা পাগলের মতো। বউটা বারবার মাটিতে আছড়ে পড়ছে, সুনীলাল পাগলের মতো ছুটোছুটি করছে। আমার বুকটা হু হু করে উঠল। এমন কাজও লোক করতে পারে? এরই মধ্যে আমাদের ঠিক পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বনাথ তান্ত্রিক। আমি অগ্নুচক্ষুতে তাকালাম সেদিকে। দেখলাম বিশ্বনাথ তান্ত্রিকের দুই চোখ স্থির। চাপা স্বরেই বললাম, দেখছেন তো, দেখছেন, এবার শান্তি হয়েছে। যা ক্ষতি হবার সে তো হয়েই গিয়েছে, এবার রক্ষা করুন। যদি কোনো উপায় থাকে তাহলে বলুন, আমি নিজেই করব। বিশ্বনাথ তান্ত্রিক ঠায় দাঁড়িয়ে রইল। আমি আবারও বললাম, চুনিলাল তো কোনো দোষ করেনি। তাছাড়া এই পথে যে কেউ যেতে পারে, আবার ফিরেও আসতে পারে। যেখানে ঈশ্বরই বাধা দেয় না, সেখানে আপনি কেন বাধা দেবেন? বিশ্বনাথ ঠাকুর আমার দিকে তাকালো। তারপর কিছু একটা বলতে যাবে, তখনই কোথা থেকে একটা লোক ছুটে আসলো আমাদের দিকে। তারপর আছড়ে পড়ল বিশ্বনাথ তান্ত্রিকের পায়ের কাছটায়। দেখলাম লোকটার কেউই নয়, চুনিলাল। চুনিলালের ঝাঁকুনিতে বিশ্বনাথ তান্ত্রিকের পুরো শরীর কেঁপে উঠতে লাগলো। এত কিছুর মাঝেও আমি লক্ষ্য করিনি বিশ্বনাথ তান্ত্রিক তার একটা হাত লুকিয়ে রেখেছে বস্ত্রের আড়ালে, যা এখানে আসার আগেও ছিল না। এইবার সে হাতটা বের করে আনলো বস্ত্রের আড়াল থেকে, আর সেই হাতের দিকে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। সে হাতের মুঠোয় শক্ত করে ধরে আছে একটা ছোট্ট লাল রঙের কাপড়ের তৈরি লম্বা মতন একটা কিছু। বুঝলাম সুনীলালের কোনো প্রাণনাশ না হওয়াতে সে বেছে নিয়েছে এই পথ। যেহেতু চুনিলালের সাথে তার অনেক আগে সম্পর্ক, তাই সবটাই জানে সে। এইবার হাতের শক্ত মুঠো খানিকটা আলগা হয়ে আসলো, আর তাতেই ভেতর থেকে একজন চিৎকার করে বলল, নড়ছে নড়ছে, আরো জোরে জোরে মালিশ কর, নড়ছে। দেখতে দেখতে মুঠো পুরোপুরি আলগা হয়ে আসলো বিশ্বনাথ তান্ত্রিকের। আর তারপরই লক্ষ্য করলাম লাল কাপড়ে পেঁচানো কয়েকটা চুল। চুলগুলো খুব ছোট ছোট। এইবার সেটাকে খুব সাবধানে এগিয়ে দিল আমার দিকে। আমি তাকালাম তার চোখের দিকে। দুই চোখ ছল ছল করছে, চোয়াল থর থর করে কাঁপছে। কিছু একটা বলতে গিয়েও পারল না। সুনীলাল ততক্ষণে ভেতর থেকে ডাক শুনে আবার ছুটে গিয়েছে। বললাম, বাচ্চাটার কষ্ট কি আপনি দেখেছিলেন? বিশ্বনাথ তান্ত্রিক মাথা নাড়ল। বুঝলাম আমি যা অনুমান করেছিলাম ঠিক তাই ঘটেছে। পুতুল তো ফেলেছিলি, তাহলে? নিজে তৈরি করাটা ফেলেছিলাম, আপনার দেওয়াটা এখনো আমার কাছেই আছে। বলেই এইবার আমি লাল রক্তমাখা পুতুলটা এগিয়ে দিলাম বিশ্বনাথ তান্ত্রিকের দিকে। সে একবার তাকালো সেদিকে, কিন্তু নিল না। বলল, আজ থেকে ঠিক 7 দিন পর মন্ত্র বলে মুক্ত করে দিস, আমি তোকে শিখিয়ে দেব। আমি আর কোনো কথা না বলে তাকিয়ে থাকলাম তার মুখের দিকে। একটু পর সুনীলাল আমাদের কাছে এসে দাঁড়ালো। তারপর বলল, গুরুজি, বাচ্চাটা চোখ মেলে তাকিয়েছে। আমি জানতাম আপনি আমার কোনো অনিষ্ট হতে দিবেন না। যা ক্ষতি হয়েছে তা হোক, আবার হবে, কিন্তু ছেলেটার কিছু বলেছে। কথাগুলো বলতে বলতে চুনিলালের কণ্ঠ আবারও বুঝে আসলো। বিশ্বনাথ তান্ত্রিকের 2 হাত ধরে কাঁদতে শুরু করলো। দেখলাম বিশ্বনাথ তান্ত্রিকের 2 চোখে জল, আর সেই জল ভরা চোখেই তাকিয়ে আছে আমার দিকে। চুনিলাল যখন শান্ত হলো তখন বলল, চলুন, আপনি ভেতরে চলুন, আপনার বৌমা ভেতরেই আছে। আপনিও চলুন, ওসব ভাববেন না অত। আমি জাতপাত মেনে চলি না, গুরুজি ওটা জানেন। আমরা ভেতরের বাড়িতে গেলাম। দেখলাম যেই মহিলা একটু আগেও মাটিতে পাগলের মতো আচার খাচ্ছিল, এখন সেই শান্ত হয়ে বসে আছে বারান্দায়, কোলে বাচ্চাটা। বাচ্চাকে বুকের সাথে জাপটে ধরে বসে আছে। কয়েকজন মহিলা পাশে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে মহিলাটা মাথায় ঘোমটা টেনে দিল, তারপর সরে দাঁড়ালো।
চুনিলালের বউটা এবার উঠে বিশ্বনাথ তান্ত্রিকের পায়ের ধুলো নিল। আমারও নিতে চাইল, কিন্তু বাধা দিলাম। আরে আরে, না না, থাক থাক। সন্ধে নেমেছে, বেশ কিছুক্ষণ হলো। চুনিলাল এত কিছুর পরও আমাদের আদর যত্নে কোনো কমতি রাখলো না। জল খাবার দিয়ে সে চলে যেতেই বিশ্বনাথ তান্ত্রিক আমার দিকে তাকালো। তারপর নিচু স্বরে অতি নম্র কণ্ঠে এই বলল, বিসর্জন দিলে কিন্তু আমার আর কিছুই করার থাকতো না। তুই খুব ভালো, তোকে দিয়ে এই পথের অনেক কাজই হবে, লোকের উপকার হবে। তুই আমার সাথে থেকে যা, জোর করছি না, কিন্তু আমি যদি তোকে দীক্ষা দিই তাহলে তুই অনেক লোকের উপকার করতে পারবি। থাকবি? উপকার যদি করতে পারি আর সেই দীক্ষে যদি আমি আপনার কাছ থেকে পাই, তবেই থাকবো। বেশ, কাল থেকে আমি তোকে দীক্ষা দেব। পরের দিন সকালেই আমরা চুনিলালের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। যদিও চুনিলাল কিছুতেই ছাড়তে চাইছিল না। চুনিলাল বলল, আর কয়েকটা দিন থেকে যান গুরুজি, বিপদ থেকে রক্ষা পেলাম। আপনি থাকলে কিছুটা বল পাবো। কিন্তু বিশ্বনাথ তান্ত্রিক আর থাকলো না। আমরা চলে আসলাম। বুঝলাম সে আর এখানে থাকতে চায় না। আমার অনুমান আর কখনোই সে আসবেও না এখানে। যে মানুষটা তাকে এতটা সম্মান করে, ভালোবাসে, তার ক্ষতি করার পর তার বাড়িতে অন্ন গ্রহণ করা যায় কি? যায় না। একটানা কথাগুলো বলে চুপ করলো তারানাথ। কিশোরী বলল, তারপর থেকেছিলেন সেই সাধুর সঙ্গে? হ্যাঁ, থেকেছিলাম। আর তার ফলে তিনি আমাকে অনেক দীক্ষাই দিয়েছিলেন। যাই হোক, এই তুমি একটু বসো। বলেই তারানাথ উঠে ভেতরে চলে গেল। ফিরে আসলো একটু বাদেই। দেখলাম তারানাথের হাতে একটা ছোট্ট কালো কাপড়। এবার সেটা এগিয়ে দিল কিশোরীর দিকে। তারপর বলল, তোমাকে যদি একটা মন্ত্র বলি, মনে রাখতে পারবে? কি মন্ত্র? বেশি কিছু না, খুবই সামান্য কয়েকটা কথা। শোনো বলি, মন দিয়ে শুনবে, কেমন? বলেই তারানাথ একটা খুব ছোট্ট মন্ত্র শিখিয়ে দিল। যা আমি আর বললাম না, কারণ তারানাথ বলেছিল, কখনোই এই মন্ত্র কাউকে বলবে না। তোমাদের বিশ্বাস করি বলেই বললাম, নয়তো বলতাম না। এই মন্ত্রটা 101 বার জপ করার পর এই কালো কাপড়টা আগুনে জ্বালাবে। তারপর কাপড়ের ছাই মিশিয়ে দেবে জলে। সেই জল ছিটিয়ে দেবে বাড়ির চারিদিকেই। তাহলেই বিপদ সব কেটে যাবে। বললাম, এটাও কি আপনাকে বিশ্বনাথ তান্ত্রিকই শিখিয়েছিল? তারানাথ একটু হেসে বলল, হ্যাঁ, আর এই কালো কাপড়টাও তিনিই আমাকে দিয়েছিলেন। এই মন্ত্র দিয়ে আমি অনেক লোককেই বিপদ থেকে উদ্ধার করেছি। কিন্তু সেসব বরং পরে হবে। এখন সময় থাকতেই বরং বেরিয়ে পড়ো। পারলে রাতের ট্রেনেই রওনা দিও। যত তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করা যায় ততই ভালো। সেদিনই কিশোরী রাতের ট্রেনে রওনা দিল। যদিও গিয়ে কি হয় না হয় চিঠিতে লিখতে বলেছিলাম, কিন্তু 3 দিন পর সকালবেলা কিশোরী নিজে এসেই সশরীরে হাজির। মুখটা বেশ হাসি হাসি। বললাম, কোনো খবর দিলে না যে? উপায় ছিল না, তাই তো বাড়িতে না গিয়ে সরাসরি তোমার এখানে নিয়ে আসলাম। হয়েছে, আর সেটাও খুব ভালোভাবেই। তাহলে আজকে একবার তারানাথের বাড়ির দিকে যাবে নাকি? হ্যাঁ, যাব। এখন আর দাঁড়ানোর সময় নেই। গিন্নিকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি। চললুম, বিকেলে পৌঁছে যাও কিন্তু। আমাকে আর কোনো কথা বলতে না দিয়েই কিশোরী হনহন করে হেঁটে চলে গেল। বিকেলবেলা আমি একটু আগেই তারানাথের মটলেনের বাড়ি গিয়ে পৌঁছলাম। দেখলাম কিশোরী তারও আগে এসে পৌঁছে গিয়েছে। একটু রসিকতা করেই বললাম, কি এত তাড়াতাড়ি যে?
তুমিও তো তাড়াতাড়ি আসলে। এসো, বসো। দেখলাম কিশোরী শুধু একা আসেনি, সাথে একটা হাঁড়ি করে মিষ্টিও এসেছে। তারানাথ মিষ্টি খেতে ভালোবাসে সে আমরা জানি, কিন্তু তাই বলে আমাদের যে কপালে কিছুই জুটবে না তা তো হতে পারে না। বললাম, ঠাকুরমশাই, তা এসব কি শুধু ঠাকুরমশাইয়ের জন্যই, নাকি আমাদের পেটেও যাবে দু একটা? তারানাথ একটু হেসে বলল, পাবে পাবে, এখন আর কি আর সেই বয়স আছে? আমি আর কিশোরী হেসে উঠলাম। তারানাথের মুখেও হাসির ঝিলিক খেলে গেল। অনেক দিন বাদে আমরা দুজনেই তারানাথকে এমন মন খুলে হাসতে দেখলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন সজীব মাহমুদ নীলের কলমে তারানাথ তান্ত্রিক ও কাপালিকের রোষ। তাহলে কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করুন, আর কমেন্টে জানান আপনাদের মতামত। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা চ্যানেলে নতুন কিংবা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজকে তারানাথের চরিত্রে বুবাই সাহা, এছাড়াও অন্যান্য চরিত্রে আমি কৌশিক, রূপম, নীলাঞ্জন, দেবদাস, দেবজিৎ, চৈতালি। অসংখ্য ধন্যবাদ ফেরারি মন চ্যানেল থেকে বুবাই এবং ইয়ন গ্যালারি চ্যানেল থেকে নীলাঞ্জনকে আমাদের এই গল্পে আমাদের পাশে থাকার জন্য। প্রচ্ছদে সৌভিক পিক্সেলারেট থেকে, আর আবহ মিহান্স প্রোডাকশন। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, গল্পে থাকুন।